হ্যালো রাসেল ভাই, আমি পূজা। আশা করি ভালো আছেন। আমি কলকাতা থেকে বলছি, যদিও আমি বাংলাদেশেই থাকি, এখন স্টাডির কারণে কলকাতায় আছি কয়েক বছরের জন্য। যাই হোক, ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমার সাথে সিলেটে ঘটে। আমি চাঁদপুর থাকতাম, বাট পড়ালেখার জন্য আমাকে সিলেটে আসতে হয় 2 বছরের জন্য। আমি সেখানে একটা প্রাইভেট মহিলা কলেজে পড়তাম। কলেজটির নাম আমি বলছি না। আমি সেখানে হস্টেলে থাকতাম। ঘটনাটি আমার সাথে হস্টেলেই হয়েছিল, তাই জন্য আমি হস্টেলে আমার রুমের বিবরণটা দিচ্ছি। আমি 101 নম্বর রুমে থাকতাম, পাশে 102 নম্বর রুম। দুটি রুমের নাম্বার আলাদা আলাদা হলেও দুটি রুম একটাই ছিল, কারণ ওটার মাঝখানে একটা হার্ডবোর্ডের পার্টিশন ছিল, যার মাঝখানে একটা দরজাও ছিল, যেটা থেকে এক রুম থেকে আরেক রুমে যাওয়া যেত। আর বলে রাখা ভালো, দুটো পার্টিশনের মাঝখানের যে জায়গাটা, যেখানে দরজাটা ছিল, সেই জায়গাটা কিছুটা উইক ছিল। জানি না কেন উইক থাকা বলতে আমি বোঝাতে যাচ্ছি যে ওই জায়গাটাতে যখন আমরা হাঁটতাম, অন্যান্য জায়গাটা থেকে ওই জায়গাটাতে তুলনামূলক বেশি পায়ের শব্দ হতো। মানে ওই জায়গাটা দিয়ে হাঁটলে ধপ ধপ শব্দ হতো। মানে কোথাও যদি ঢালাইয়ের নিচে কিছু একটা কম থাকে, তখন যেই হালকার জিনিসের উপর দিয়ে হাঁটলে শব্দটা হয়, সেই শব্দটা ওখানে হতো। আমার বিছানাটা ছিল 101 নম্বর রুমের পরেই, 101 নম্বর রুমের দরজার ঠিক বাম পাশে। দরজাটা খুললেই হাতের বাম দিকে আমার বিছানাটা ছিল। আমি আর আমার ফ্রেন্ড একটা বিছানা শেয়ার করতাম, সাথে আমার আরেকটা ফ্রেন্ড ছিল। আমরা দুটো ফ্রেন্ড। এমন একটা টাইম আসে যখন সেকেন্ড ইয়ারে যারা পড়ে তাদের পরীক্ষা শেষ হয়ে যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারা চলে যায়। আর তখনও ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন হয় না। তখন যারা সদ্য সেকেন্ড ইয়ারে ওঠে তারাই শুধু হস্টেলে থাকে। সেইটা ছিলাম আমরা। তখন গোটা হোস্টেলে নতুন সেকেন্ড ইয়ারে ওঠা স্টুডেন্ট ছাড়া আর কেউই ছিল না। সেজন্য আমাদের এই 101 আর 102 নম্বর রুমে সবেমাত্র আমরা 3 জন ছিলাম। 3 জন থাকায় আমরা 3 জন একই রুমে থাকতাম, 101 নম্বর রুমে। ঠিক আছে, আমি এবার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার দিনটা ছিল নভেম্বরের দিকে। আমার ঠিক তারিখটা মনে না থাকলেও দিনটা মনে আছে। সেটা শুক্রবার ছিল, কেন কি আমি সেদিন ভূত এফএম সবসময় শুনতাম। সেদিনও শোনার একটা প্রস্তুতি ছিল। রাত 11:30টায় আমরা বিছানায় চলে আসি। ভূত এফএম শুনবো 11:59 থেকে। আমার ফ্রেন্ড রাতের দিকে নামাজ পড়তো, তাই ও সেদিন প্রতিদিনকার মতো সেদিনও রাতের নামাজ পড়তে বসে। বেশিক্ষণ না, ও হাফ অ্যান আওয়ার নামাজ পড়তো। আমি আমার বিছানায় আছোয়া অবস্থায় ছিলাম, দেখছিলাম। আমি ওর ওয়েট করছিলাম যে ও আসবে, তবে আমরা একসাথে ভূত শুনবো। আমি একটু ভীতু টাইপেরই, তবু আমি শুনতে ভালোবাসি। ও নামাজ পড়া অবস্থায় আমাদের 102 নম্বর রুমে হঠাৎ করে কেউ টোকা দেয়, ছক 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 করে 3 বার। আমি ভাবি আমাদের পাশের রুম থেকে হয়তো কেউ মজা করার জন্য এই কাজটা করেছে, তাই ভেবে আমরা কেউ কিছু বলি না। তার ঠিক পরেই ওই দরজাতেই আবার টোকা পড়ে। তখন আমি আর নীলা দুজনের দিকে দুজন তাকিয়ে হাসি। হেসে আমি আমার মতো একটু ফোনে ফেসবুক স্ক্রলিং করতে থাকি, আর ও ওর মতো নামাজ পড়তে থাকে। ও নামাজ শেষ হয়ে যায়, ও যায় নামাজ গুটিয়ে বিছানায় চলে আসে। আমরা শুই। যেহেতু নভেম্বরের দিকটা একটু ঠান্ডাই ছিল, সেহেতু আমরা সেখানে কম্বল ব্যবহার করেছিলাম। আর আমরা হেডফোন কানে দিয়ে ভূত এফএম শুনতে শুরু করি। যখন এটা শুনছি, তখন ঠিক আমাদের মাথার দিকটা যেই দরজাটা, ওই দরজাটায় কেউ টোকা দেয়। আমাদের বিছানার সামনে একটা জানালা থাকায় আমাদের বুঝতে একটু কষ্ট হয় যে যদি কেউ ওই দরজাটা থেকে আমাদের মাথার সামনের দরজায় আসে, তাকে জানালাটা ক্রস করে আসতে হবে। কিন্তু সেখানে তো কেউ ছিল না, কাউকে যেতে দেখিনি, কারোর ছায়া দেখিনি। তখন আমার ফ্রেন্ড বলে যে হতে পারে ওরা নিচু হয়ে গেছে, যার জন্য জানালায় ওদেরকে দেখা যায়নি। বললাম হ্যাঁ, সেই হবে, হয়তো ভয় দেখাচ্ছে। আমরা আমাদের ভূত এফএম শোনা কন্টিনিউ করি। তারপরে 30 মিনিট সব ঠিকঠাক ছিল ভাই। তারপর শুরু হয় ঘটনা। আমাদের ওপর থেকে, মানে দোতলা থেকে, বলতে পারি যে আমাদের সিলিং থেকে হঠাৎ করে মার্বেল পড়ার শব্দ আসে। আমরা ভাবি যে ওপরে হয়তো কেউ পাথর দিয়ে খেলছে, তাই জন্য অতটা কিছু চিন্তা করি না। হঠাৎ করে সিলিং এর শব্দটা বন্ধ হয়ে গিয়ে ওই যে 2 রুমের পার্টিশন ছিল, ওইখান থেকে শব্দটা আসতে শুরু করে, যে হাত থেকে কেউ ঝরঝর করে অনেকগুলো মার্বেল ওই পার্টিশনটার মাঝখানে ছেড়ে দিল। ওই মার্বেল গুলোর সাথে ওই ধপ ধপ আওয়াজটাও আসছিল কানে, যে ওই হালকা জায়গাটার মধ্যে কেউ মার্বেলটা ফেলেছে। অনেকগুলো মার্বেল পড়ছে, থেমে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর মনে হলো যে এমন একটা সিকোয়েন্স তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল যে হাত থেকে ফেলছে, ওগুলো আবার পুড়িয়ে হাতে নিচ্ছে, আবার ফেলছে। এরকম একটা ডিস্টেন্স ছিল ফেলার শব্দগুলোর মধ্যে। ভয় পেয়ে যাই।
আমরা দুজন কান থেকে হেডফোন খুলে ফেলি, একজন আরেকজনকে শক্ত করে ধরে শুয়ে থাকি। ততক্ষণে কম্বল আমরা মাথা দিয়েও মুড়ি দিয়ে ফেলেছিলাম। আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না, যা শুনছিলাম সব কানে শুনছিলাম। শব্দটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তারপর শুরু হয় পায়ের গোড়ালির শব্দ। কেউ যেন ওই জায়গাটা দাঁড়িয়ে ইচ্ছে করে ওই জায়গাটাকে বারবার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করছে। খুব ভয় পাচ্ছিলাম, এত ঠান্ডার মধ্যেও খুব গরম লাগছিল, দুজনেই ঘেমে গিয়েছিলাম। আমার ফ্রেন্ড ফোনের টর্চটা জ্বালালো কম্বলের ভেতরেই, ভয় করছিল, চারিদিক অন্ধকার। আর হ্যাঁ, আমার আরেকটি যে ফ্রেন্ড ছিল, ও সেই রুমেই অন্য একটা বিছানায় ঘুমিয়ে গিয়েছিল। ওর ঘুমটা এতটাই গাঢ়, আমার মনে হয় না যে ও কিছু শুনতে পেয়েছিল। আর পরে জিজ্ঞেস করেছিলাম, ও কিছুই শুনতে পায়নি। যেহেতু আমরা দুজন জেগেছিলাম, আমরা দুজনই শুনতে পেয়েছি। যাই হোক রাসেল ভাই, ওই পায়ের শব্দটা ক্রমাগত 1-2 মিনিট চলছিল। তারপর সেই পায়ের শব্দটা ঘরের মাঝখান দিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। মনে হচ্ছিল যে কেউ আমাদের দিকেই আসছে, আমাদের দিকে লক্ষ্য করেই হেঁটে হেঁটে এখানে আসছে। এই তো চলে এসছে, এরকম একটা ব্যাপার। গা খুব কাঁপছিল, প্রচন্ড ঘামছিলাম। আমার ফ্রেন্ড যথেষ্ট পরিমাণ যা পারে সূরা পড়ছিল, আল্লাহর নাম করছিল। আমারও যদ্দূর মনে আছে, আমিও তদ্দূর স্তোত্র সব পড়ছিলাম। কিছুতে কিছু কাজ হচ্ছিল না রাসেল ভাই। শব্দটা এগোতে এগোতে মাথার সামনে এসে থেমে গেল, ঠিক দরজাটার সামনে, আমাদের মাথার উপরে। তারপর হঠাৎ করে সব নীরব হয়ে গেল। যে কিছু শুনেছিলাম এতক্ষণ কানে, মনেই হচ্ছিল না। সব নীরব, একদম নীরব, যেমন মনে হচ্ছিল যে সব কোমর ধরে আছে। আমার খুব গরম লাগছিল। কি করলাম তখন? আমি আমার হাতটা বের করে ফেললাম বাইরে। এতটাই গরম লাগছিল যে মাথাটা বের না করলেও আমার ডান হাতটা আমার কপালের ওপর দিক দিয়ে আমার মাথার পেছনে নিয়ে রাখলাম। সাথে সাথে রাসেল ভাই, মনে হচ্ছে একদম ঠান্ডা কিছু একটা আমার হাতটাকে জোরে জাপটে ধরলো। আমি সাথে সাথে আমার হাতটা সরিয়ে নিলাম। এবার আমি ভয়ে কান্না করতে শুরু করলাম। আমার ফ্রেন্ড বলল, একদম ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব ঠিক করে দেবে, ঠিক হয়ে যাবে সব, কিছু চিন্তা করিস না। আমার কান্না থামে না, আমি কাঁদতেই থাকি। এমন অবস্থায় হঠাৎ আমার আরেকটা ফ্রেন্ড, যে কিনা ঘুমিয়েছিল, সে জোরে চিৎকার করে ওঠে। বলে রাখি রাসেল ভাই, ওকে আমি প্রথম থেকেই দেখছি যে ওর যেটা আমরা বলি যে বোবায় ধরা, সেই সমস্যাটা ওর ছিল। আর সেদিনের চিৎকারটাও ব্যতিক্রম কিছু ছিল না, ওকে বোবায় ধরেছিল। ও প্রচন্ড জোরে চিৎকার করে উঠলো কয়েকবার। এমন একটা অবস্থা ছিল তখন না, মাথা কাজ করছিল না। কি করলাম, আমরা কম্বলটা সরিয়ে দুজনে ঝাঁপ মেরে উঠে বসলাম। আমার ফ্রেন্ডের কাছে যেতে হবে, ও চিৎকার করছে। তখন কি হলো রাসেল ভাই, হঠাৎ করে আমার মনে হলো আমার ডান হাতে ঠিক কনুইয়ের উপরের দিকের মাংসটায় কেউ খুব জোরে আছড়ে দিয়ে চলে গেল। আছড়ের সাথে সাথে আমাদের মাথার পাশের দরজাটায় ধুপ করে একটা আওয়াজ হলো। মনে হলো যে কেউ দরজাটায় বাড়ি মেরে বেরিয়ে চলে গেল। একটা হাওয়া এসে লাগলো গায়ে দুজনেরই। আমার ফ্রেন্ডটা গিয়ে লাইট জ্বালালো। আমরা দুজন দৌড়ে, তখন হাতের দিকে না তাকিয়ে দৌড়ে আরেকটা ফ্রেন্ডের কাছে গেলাম। ওকে ঘুম থেকে তুললাম, জল খাওয়ালাম। ততক্ষণে আমার হাত অসহ্য যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম হাতটায় 3টা নখ, নিচ থেকে ওপরের দিকে কেউ আছড় দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে। ওটা দেখে আমি ভয়ে সেন্সলেস হয়ে যাই। তারপর আমার 5 থেকে 10 মিনিটের মধ্যে সেন্স চলেও আসে। সেই রাতেই আমি রাত 3টে নাগাদ আমার বাবাকে ফোন করে বলি যে আমি এখানে কিছুতেই থাকবো না, আমাকে কালকেই তুমি নিয়ে যাবে এখান থেকে। আমার বাবা বরাবরই এগুলোকে বিশ্বাস করতো না, তাই আমার বাবা ভাবে যে আমি স্বপ্ন দেখেছি। আমি বলি যে না, আমি স্বপ্ন দেখিনি, আমার সাথে আমার ফ্রেন্ডটাও ছিল। আমার বাবা বলে ঠিক আছে, আমি কালকে আসবো। আমার বাবা আসে এখানে, সাথে একটা ফ্রেন্ডকে নিয়ে আসে, যে ফ্রেন্ডটা ছিল কিনা অ্যাস্ট্রোলজার। আর উনি অ্যাস্ট্রোলজির সাথে সাথে অনেক রকম কাজও করতো। কারো কোনো প্রবলেম ঠিক করা, মানে অনেকটা তান্ত্রিক টাইপের হবে, এরকম কিছু একটা হবে। আমি ওনাকে সব ঘটনা বলি, যদি উনি আমাদের হোস্টেলের ভিতরে ঢুকতে পারবেন না, সেজন্য আমি ওনাকে সবটা ডিটেলসে বলি সবকিছু। তখন উনি বলেন যে তুমি তোমার হোস্টেলের যে মেট্রন, তাকে জিজ্ঞেস করো যে এই হোস্টেলে কোনো ইনসিডেন্ট হয়েছিল কিনা। হ্যাঁ, আমি আমার হোস্টেলের মেট্রনকে জিজ্ঞেস করি যে দেখুন আমার এরকম হয়েছে, আপনি আমাকে বলুন যদি আপনি কিছু জেনে থাকেন। উনি আমায় কিছুই বলেনি, কারণ উনি নিজেও কিছু জানতো না। উনি আমাদের আসার 4 বছর আগে এখানে জয়েন করেছেন, সেহেতু উনি কিছুই জানতো না। আমাদের কলেজের অনেক পুরনো একজন দাদু ছিল, আমরা দাদু ডাকতাম। উনি অনেক বছর ধরে এই কলেজেই কাজ করছেন। তিনি আমাকে বললেন
1992 এর দিকে এখানে একটা মেয়ে হোস্টেলে আমার পাশের বিল্ডিং এর দোতলায় সুসাইড করে। সেটা কি সংক্রান্ত কারণ জানি না, বাট সুসাইড করে। এখানে একটা অপমৃত্যু হয়েছিল, সেটা আমি গিয়ে আমার বাবা ফ্রেন্ডকে বলি। উনি আমাকে এক ব্যাগ থেকে একটা সিলভার কালারের কিছু একটা বের করে দেন, যেটার মধ্যে আই থিঙ্ক আরবিতে কিছু লেখা ছিল, আমি কিছুই করতে পারছিলাম না। একটা গোল, একদম ছোট গোল একটা পাত, সিলভার কালারের। উনি আমাকে বলেন যে এই জিনিসটা আমার রুমের দরজার সামনে লাগিয়ে রাখতে। আমি তাই করি, লাগিয়ে রাখি। তারপর থেকে রাসেল ভাই হোস্টেলে আমার সাথে আর কিছু হয়নি, কিন্তু ওখান থেকে আমি যখন বাড়িতে শিফট করি পড়ালেখা শেষ করে, তখন আমার উপর আরেকদিন অ্যাটাক হয়েছিল। আমি জানি না কে ছিল সেটা। আর আমি হোস্টেলের ইনসিডেন্টটা আমি বুঝতে পারিনি যে আমি তো ওখানে একা ছিলাম না, আমার তো আরো ফ্রেন্ড ছিল। আমাকেই কেন অ্যাটাক করলো, আমার সাথেই কেন এরকম হলো, আর কে ছিল সেটা উত্তরটা আমার জানা নেই। যদি কেউ আমাকে এক্সপ্লেনেশন দিতে পারে তাকে আমার অগ্রিম থ্যাঙ্কস। যদি কেউ আমাকে বলতে পারে যে এটা আমার সাথে কেন হয়েছিল। থ্যাংক ইউ রাসেল ভাই, আমার ঘটনাটা আমি আপনার সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। পরে যদি কখনো আমি সময় পাই অবশ্যই বাংলাদেশে এসে স্টুডিওতে আসার চেষ্টা করব। ধন্যবাদ। এখন চলে যাব ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে। আপনি আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব। কোথা থেকে এসেছেন সেটাও কাইন্ডলি একটু বলবেন। আমার নাম শাফি, আমি থাকি মিরপুরে পড়াশোনার কাছে এবং আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। ওকে, আপনার ঘটনায় যাই। আপনি বলছিলেন যে আপনার সঙ্গে অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করেন। জি। শুরুটা হয়েছিল কিভাবে আসলে? আসলে আমার এই ঘটনা শুরু হয়েছিল আপনার 2005 সালে, আমি যখন ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। যশোরে পড়াশোনা করতাম তখন। তো আমি পুরা ঘটনাটা শুরু করি তাইলে। প্লিজ। যে আমার 2008 সালে আমি 5 সালে সরি, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ফাইনাল পরীক্ষার পরে নভেম্বর মাসের শেষের দিকে যখন রেজাল্ট দিছিল, লাস্টের দিন আমি রেজাল্টটাতে খারাপ করছিলাম, ফেল করছিলাম না, কিন্তু মার্কস কম ছিল। তো ভয়তে ছিলাম যে আব্বু আসবে, আব্বু এসে বকাবকি করবে। তো তখন আমাদের ওইদিকে এখনো পর্যন্ত ট্রেন্ড আছে, বাসায় লজিক মাস্টার থাকে। তো আমাদের বাসায় একজন লজিং মাস্টার ছিলেন, তার নাম ছিল রফিউল স্যার। তো ওনার সাথে আমি বলি যে স্যার আমি আজকে বাসায় থাকবো না, কারণ আব্বাকে অনেক ভয় পাই, আব্বা এসে যদি মার্কস কম দেখে তো আমাকে অবশ্যই বকাবকি করবে। চলেন আপনার বাসায় যাই, ঘুরে আসি। এসে যখন সামনে দেখবে না রাগ পড়ে যাবে, তো বকাবকি কম করবে। তো তার কারণে আমি স্যারের সাথে স্যারের বাসা গেলাম। স্যারের বাসাটা হলো আপনার যশোর আর কলকাতা বর্ডারের একেবারে লাস্ট গ্রাম। চমৎকার। তো স্যারের বাসা একদম বর্ডার, হ্যাঁ একেবারে বর্ডার ঘেঁষে যাচ্ছে ওনার গ্রাম। তো ওই গ্রামে আমি 1:30টার দিকে আপনার বাসায় চলে আসি। তো স্যারের সাথে কথা বলে 3টার দিকে আমি 1.5 ঘন্টার ভিতরে কোন রকম মাকে ম্যানেজ করে চলে যাই। দাদাকে আর বলি না, আমার বাসায় আমাদের গার্জিয়ান ছিল দাদা, কোনো জায়গায় যেতে হলে ওনাকে বলে যেতে হতো, কিন্তু আমি ওনাকে বলে যাইনি। আচ্ছা। তো তারপরে আমি ওই স্যারের সাথে 3টার দিকে রওনা দেওয়ার পরে মোটামুটি 2 ঘন্টা লাগে, ওইখানে সাইকেল চালিয়ে গিয়েছিলাম। তো স্যারের বাসায় যে পৌঁছাতে প্রায় 6টা বেজে গেছে। আচ্ছা। তো স্যারের বাসা থেকে স্যার আমাকে বললো যে আসলে তো এখানে কি করবো এখন। আমি বললাম যে স্যার ভালো লাগতেছে না কিছু। স্যার বললো যে চলো আমাদের এখানে একটা সিনেমা হল আছে, এখন ওটা নাই। ওটা আপনার আমি যতটুকু খবর পেয়েছিলাম 2009 সালের দিকে ওটা এখন একটি গুদাম ঘর হিসেবে ব্যবহার হয়। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি কখনো ছবি দেখিনি, সিনেমা হলে এখনো ঢুকিনি, তো চলুন যাই। স্যারের সাথে সিনেমা হলে গেলাম, স্যারের বাসায় জামা কাপড় রেখে। তো সিনেমা হলে ঢোকার পরে, গ্রামের সিনেমা হল তো, সামনে প্রথমে কিছু বেঞ্চ, স্কুলের যে বেঞ্চ থাকে ওই বেঞ্চ ছিল, মাঝখানে কিছু ভাঙাচোরা চেয়ার, এবং শেষের দিকে আপনার একেবারে মানে কোন রকম বসা যাবে না এরকম কিছু চেয়ার ছিল। তো আমি আর স্যার যে মাঝের দিকে বসি, আর কিছু লোক ছিল সামনে, সর্বোচ্চ পুরা এবং গ্যালারির মতো করা নাই, মানে একদম সমান না সমান না, কিন্তু হালকা ঢালু, হালকা ঢালু, যে আমরা যেমন এমনি কমপ্লেক্স থেকে ওই। আচ্ছা, ওকে। হালকা ঢালু। তো সেই ঢালুর ভিতরে আমরা মাঝের দিকে বসি। তো আশেপাশে আর কেউ ছিল না, সামনে ওই বেঞ্চে কিছু লোকজন বসে সিগারেট খাচ্ছিল এবং ছবি দেখতেছিল গ্রামের পরিবেশ। পিছনে কিছু ছিল, ওই একটাই শাড়ি ছিল ওইখানে, মানে 3 সারি না, একটাই শাড়িতে সবাই বসেছিল, রো ছিল অনেকগুলো। তো মাঝের দিকে আমি বসার পরে আপনার ইন্টারভেলের কিছুক্ষণ আগে 10-15 মিনিট আইডিয়া করি যে আমি হঠাৎ করে আমার গা হাত পা খুব ঘামতে শুরু হয়, হঠাৎ করে। আচ্ছা। এবং বাংলা সিনেমা চলতেছিল, আমি কিছুটা অস্বস্তি ফিল করতেছিলাম।
হঠাৎ করে আপনার খুব অস্বস্তি ফিল করতে শুরু করি, গা হাত পা ঘামতে শুরু হয়, গায়ে জ্যাকেট ছিল সেটা খুলে রাখি। স্যার আমার এই অবস্থা শীতের দিনেই? শীতের দিনে, ওই সময় আপনার নভেম্বরের শেষ, মানে তো তখন অনেক শীত। রাইট। তো আচ্ছা আপনার ঘামতে শুরু করি, তো স্যার আমাকে বলে যে কি হলো, ঘামছো কেন? আমি বললাম যে স্যার আমার খুব প্রবলেম হচ্ছে এবং আমি একটু পানি খাবো, আমাকে একটু বাইরে থেকে পানি এনে দেন। তো স্যার তখন বলে যে তুমি বসো, আমি তোমার জন্য পানি আনতে যাচ্ছি। স্যার আমার ডান হাতে বসেছিল, আমি ওই রোতে একেবারে সারিতে সবার ফার্স্টেই বসেছি। আচ্ছা। তো স্যার আমাকে নিয়ে পানি আনতে গেল, তো তখন আমি ওই আশেপাশে মোটামুটি একা। তো তখনই স্যার চলে যাওয়ার পরপরই আমার আরো বেশি খারাপ লাগতে শুরু করে এবং আমি কি করি, আমার যে মানে একটা শূন্য দৃষ্টি বলে না রাসেল ভাই, যে মানুষ তাকায় আছে সামনে, কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যায় না, তো ওই রকম শূন্য দৃষ্টির একটা ফিল আসে। তো আমি মনে করি হয়তো বা আমার একটা কোনো সমস্যা হচ্ছে, স্যার পানি আনলে খেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক তৎক্ষণাৎই আমার ডান কাঁধের উপর একটা জোরে নিঃশ্বাস পড়ে, ঠিক এইভাবে একটা নিঃশ্বাস পড়ে, মানে সে অনেক বড় একটা দীর্ঘশ্বাস আমার ঘাড়ের উপরে ফেললো। তো আমার তখন মাথায় কাজ করে যে আমার আশেপাশে তো কেউ নাই, তো কিভাবে এই নিঃশ্বাসটি আমার ঘাড়ে পড়তে পারে। এটা তো মানে আশ্চর্যজনক বিষয়। আমি আমার সামনে সিনেমা চলতেছে কিন্তু কি হচ্ছে আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। এই নিঃশ্বাসটি পড়ার ঠিক 2 থেকে 3 সেকেন্ড পরে আমার বাম কাঁধে আবার একটা নিঃশ্বাস পড়ে একই রকম ভাবে এবং এটা আরো দীর্ঘ হবে, এইভাবেই আরো জোরে এবং দীর্ঘ। তো তখন আমি মানে অনেক অস্বস্তি ফিল করি এবং আমার পা দুইটা আমি সামনে নিয়ে এভাবে খুব মানে এইভাবে জড়সড় হয়ে বসে থাকি। আচ্ছা। তো তারপরই স্যার আসে, স্যার এসে আমার কাঁধে হাত দিয়ে বলে যে কি হলো স্যার, কিছু না, পানি দেন, পানি খেয়ে বাইরে চলে যাই, ভালো লাগতেছে না, আজকে সিনেমা দেখবো। তো আমি স্যারের সাথে বাসায় চলে আসি। স্যার আসার সময় স্যারেদের গ্রামের বাজার থেকে সিডি নিয়ে আসে, তখন সিডির যুগ রাসেল ভাই। তো স্যার বলে যে সিডি নিয়ে চলো বাসায়, যে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে দেখো, ঘুমায়ো। তো আমরা বাসায় এসে সিডি প্লে করে স্যার, এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে সিডি দেখতে দেখতে, সিডিতে আরেকটি ছবি দেখতে দেখতে আমরা ঘুমাচ্ছিলাম। তো রাত্রে 12টার পরে আমি স্যারকে বলি স্যার প্রসাব করবো, বাইরে যাবো। তো স্যার বললো যে ঠিক আছে চলো বাথরুমে যাও। আমি বাইরে বের হয়ে স্যারদের বাসার একেবারে স্যারদের যে ঘরে আমাকে থাকতে দিয়েছিলেন তার সাথে আপনার পুকুর ছিল, আমি পুকুর পাড়ে বসি প্রসাব করতে, এবং স্যার আমার থেকে মিনিমাম 5 থেকে 10 হাত দূরে দাঁড়ায়। তো আমি ওই সময় আপনার পুকুরের ওই সময় আপনার রাতে আপনার স্যারদের বাইরের যে আলোটা দেয়া থাকে, একটা লাইট ছিল, ওই লাইটে আপনার যে আলোটি পড়ে, ওই আলোটিতে আমার পুকুরের পানি, মানে বাথরুম সোজা ওইখানে একটা লাইট ছিল, ওই লাইটে আমি যে চেহারাটা দেখতে পারি পুকুরের পানির মতো কিছু আপনি দেখেন একটা আমি একেবারে পুকুর পাড়ে বসে, তো আমার পানিতে আমার যে রিফ্লেকশনটা ছিল, আমাদের চেহারাটা দেখা যায়, তো ওইটা আমার ছিল না। আচ্ছা, ওইটা আমার ছিল না, এবং সেইটাই প্রথম শুরু। তো সেইখান থেকে আমি খুব মানে ওই সময় আমি সেন্সলেস হয়ে যাই, এবং সেন্সলেস হয়ে পরের দিন যখন আমার মানে সেন্স ফেরে, তখন আমি স্যারদের বাসায় শুয়েছিলাম, এবং একজন মানে হুজুর ছিলেন আমার পাশে। উনি বললো যে ও গতকাল রাত্রে অনেক ভয় পেয়েছে, একটা তাবিজ দেয় আমাকে, বলে এটা সাথে রাখবা এবং সাবধানে থাকবা, মাগরিবের পরে বাইরে যাবো না, বাসার বাইরে যাবো না। আমি বলি এটা তো আমার বাসা না, আমি তাহলে আমার বাসায় আজকে চলে যাই। তো স্যার আমাকে নিয়ে আর কোনো রিস্ক নেয় না, আমি বাসায় চলে যাই। বাসায় আসার পরপরই দুপুরবেলা দাদা খাওয়া দাওয়া করতেছিল, আমি এসে দেখি দাদা খাওয়া দাওয়া করছে। দাদা বলে যে তুই গতকাল রাতে ভয় পাইছিস? একদম আমি বাসায় ঢোকার সাথে সাথে আমাকে বলে কি তুই কি গতকাল রাত্রে ভয় পাইছিস? এখন আমার দাদার কথা বারবার কেন বলছি, যশোর এলাকাতে আমার দাদার কথা, আমার দাদার বাবার কথা মোটামুটি সবাই চেনে, ওনাকে মান্য করেন, এবং ওনারা এই ভৌতিক সমস্যা কারোর হলে ওনারা মানে সেটা ঠিক করতেন। দাদার বাবার নাম ছিল বাঘু বিশ্বাস, তো সেটা বললেই অনেকে চিনবে। তো আমি বললাম যে হ্যাঁ দাদা, গতকালকে রাত্রে আমি ভয় পেয়েছি। তারপরে দাদা বলে তোর কাছে যে তাবিজটা দিছে ওটা বাদ দে, ওইটা আমার কাছে দে, আর আমি যে এগুলো দিচ্ছি এগুলো তুই রাখ। উনি একটা তাবিজ দেয় আমাকে, এবং তেল করে দেয়, এবং পানি দেয়, একটু ফু দিয়ে বলে যে পানি খা, আর উনি আমাকে ঝেড়ে দেয় এবং আমার গায়ে ফু দিয়ে দেয় আর কি। তো ওই দিন রাত্রে আমার সাথে কোনো ঘটনা ঘটেনি রাসেল ভাই। তো পরের দিন রাত্রে যেটা হয়, পরের দিন রাত্রে আমি ঘুমাচ্ছিলাম, তো আমি স্বপ্ন দেখছি যে আমি কোনো একটা মেয়ের সাথে ফুলের উপরে উড়ছি, এবং হঠাৎ করে কোন একটি কাঁটা, মানে ফুলের কাঁটা বা কোনো কিছুর সাথে আমার
পায়ের বাম পায়ের গোড়ালি লাগছে এইখানে। আচ্ছা এবং রাসেল ভাই আপনি এখানে দেখতে পারেন আমার এখানে এখনো সেই কাটার দাগটা আছে এইখানে, আচ্ছা এই যে এই সোজা এইখানে। হুম, হুম, হুম। তো কিছুতে লেগে আমার পাটা কেটে গেছে, আমি স্বপ্নে দেখছি এটা। সকালবেলা মা আমাকে ডাকতে আসলো, যখন মা বললো যে তোর এখানে কাটা কেন, আচ্ছা রক্ত কিসে কাটছে দেখ। বললাম যে মা কই কিসে কাটবে, তাই তো মানে আমি স্বপ্নে ঘটেছে যে জিনিসটা সেটা আপনি সেটা আমার বাস্তবে সাথে নিয়ে আসছেন। বাস্তবে আসছে Right. এবং আমার বিছানায় রক্ত লেগেছিল। হুম, হুম। তো পরে মনে পড়ে যে না মা আমি তো কালকে কোথাও যাইনি। আর তখন আমি আমার বিছানার আশেপাশে দেখি যে কোথাও কিছু বেঁধে আছে কিনা বা কোনো পেরেক বা হুম, হুম। এই জাতীয় কিছু আছে কিনা যে আমার পায়ে কাটবে। তো আমি সেরকম কোনো কিছু সেরকম কোনো কিছু ছিল না ওইখানে। তো এরপরে আপনার এমন প্রায়ই ঘটতো আমার সাথে। আমি রাত্রে স্বপ্ন দেখছি এবং একটি মেয়েকেই আমি দেখতাম এবং সেই মেয়েটিকেই বারবার দেখতাম, প্রতিদিনই দেখতাম, আচ্ছা প্রতিদিনই স্বপ্নে আসতো এবং আমার সাথে বিভিন্ন ধরনের ইয়া হতো যেগুলা মানে এই স্বপ্নের ভিতরে যেটা হয় সেটা আবার দেখা যাচ্ছে সকালে আমি সেটা আমার রুমের ভিতরে তার অস্তিত্ব পাই আচ্ছা এইভাবে। তো ফাইনাল যেদিন আপনার ইয়ে হলো, তার আগের দিন রাত্রের ঘটনা, আমি শুয়ে আছি এখনো ঘুমাইনি। তো আমি জানলার দিকে তাকায় আছি, আমার জানলার সাথে হচ্ছে পাঁচিলের উপরে দেখি এইভাবে ওই মেয়েটা এতদিন হাতের স্বপ্ন উপরে দেখতাম। থুতনি হ্যাঁ। দিয়ে আপনি আর যেভাবে এতদিন- দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যে কেউ ওয়ালের উপরে হ্যাঁ, হাতের উপরে হাতের উপর থুতনি দিয়ে আমার আপনাদেরকে দিকে তাকিয়ে আছে। অপলক দৃষ্টিতে, খুব সুন্দর আচ্ছা। দৃষ্টিতে, কোনো ভয়ঙ্কর দৃষ্টিতে না ভাইয়া, আচ্ছা খুব সুন্দর দৃষ্টি। এবং আপনি বলছিলেন যে ঠিক যেরকম বলেন যে ডানাওয়ালা বা এরকম না টাইপের না কিছু না, না, স্বাভাবিক একদম নর্মাল মানুষের মতো। মানুষের মতো হুম। এবং খুব সুন্দর চেহারা। আমি দেখছি যে আমার দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও তখন আর নড়তে পারি না, মানে আমি যে দাদাকে ডাকবো, আমি তো ভয় পাচ্ছি, কিন্তু দাদাকে ডাক দিব আমি পারিনি। তো তারপরে ওই দিন রাত্রে দাদা হঠাৎ করে উঠে চলে আসলো আমার রুমে এসে বললো যে কি হচ্ছে। হুম, হুম। তো আমি বললাম যে দাদা এরকম স্বপ্ন দেখছিলাম, বললো কিছু না তুই ঘুমা আমি দেখছি বলে উনি মানে চলে গেলেন। তো যাওয়ার আগে আমার দরজায় 3টি টোকা দিয়ে গেছিলেন, আমার দরজা আটকে আমার দরজায় 3টি টোকা দিয়ে গেছিলেন এবং আমার জানলাটা বন্ধ করে দিয়ে গেছিলেন। আচ্ছা তো ওই দিন রাত্রে আমার কোনো প্রবলেম হয়নি। পরের দিন রাত্রের ঘটনা যেটা হলো যে আমি আর ঘুমাইছি অনেকক্ষণ, ঘুমাইছি বেশ কিছুক্ষণ আমি জানি। তো তার ভিতরে আমি স্বপ্ন দেখছি যে ওই মেয়েটার সাথে আমি আমার যে বাসা যেখানে তার পাশে হচ্ছে আপনার একটা নিরিবিলি জায়গা ছিল। তো সেইখানে আপনার একটু বিচেলি গাদা ছিল, মানে পল গাদা ছিল, হুম। ধান ঝাড়ার পরে যে অবশিষ্টটুকু থাকে ওইটা গাদা দেওয়া ছিল এবং ওর সাথে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে আছি এবং ওই মেয়েটা আমার হাতে আংটি পরাচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে Engagement। আপনাদের, আপনি যেটা বলছিলেন। জি, জি, হুম, জি। হুম। এবং ঠিক মানে ওই মেয়েটার আমার হাতে এঙ্গেজমেন্ট করানোর পরে আমি যখন তারটাই পড়াতে যাব, ঠিক তখনই ওই যে বাড়ির আঙ্গিনায় আমরা দাঁড়িয়েছিলাম, মানে ফাঁকা জায়গার পরে শুরুতেই যে বাড়িটা, ওই বাড়িতে একজনই মহিলা থাকতো। হুম। আমরা এখনো তাকে আজিমের মা দাদি বলি। তো উনি চিল্লায় উঠলো যে ওইখানে কে এত রাত্রে কি করিস। হ্যাঁ, তো হুম। তখন আমার সজ্ঞান ফেরে রাসেল ভাই। তো আমি সজ্ঞানে এসে দেখি যে আমি তখন ওই ওনাদের বাসার ওই পলগাদার ওইখানে দাঁড়িয়ে আছি এবং একাই আছি, আর কেউ নাই। হাতে কি আংটি ছিল? আমার হাতে কিছু ছিল না তখন, আচ্ছা আমার হাতে তখন But কিছুই আপনি ছিল না, অনুভব কিন্তু আমি করেছেন? অনুভব করেছি যে সে আমার হাতে পরিয়েছে এবং আমি তাকে পড়াতে যে যাব, হ্যাঁ, তখনই আর কি ওই দাদি চিল্লায় ওঠে। আচ্ছা তো তারপরে ওনার চিল্লানিতে আশেপাশের আরো কয়েকজন জেগে ওঠে এবং সবাই তো আমাকে চিনে, আমাকে বলে তুই এত রাত্রে আপনি যে আংটিটা পরিয়ে দিবেন সেটা আপনার হাতে আসলো কিভাবে? সেটা আমার হাতে ছিল। এখন আমি কিভাবে আসলো, আমি ওই জায়গা সেটাও থেকে আপনি স্বপ্ন জানেন না। শুরু হয়েছে আচ্ছা আমার। এটা Last স্বপ্নের আমি মতো। ওইখান থেকে স্বপ্ন শুরু হয়েছে যে সে আমার হাতে আংটি পরাচ্ছে আর আমি হচ্ছে তার হাতে পরাচ্ছি। ওইখান থেকেই আপনার স্বপ্ন শুরু এবং চিল্লানির সাথে সাথে স্বপ্ন শেষ। আচ্ছা তখন আমি সজ্ঞানে এবং আমি ওইখানে ওই বাড়ির আঙ্গিনায় আছি এবং আশেপাশে রাত 2-3 জন উঠছে। ওঠার পরে ওনারা হচ্ছে আমাকে বললো যে তুই এখানে কি করিস এত রাত্রে। হুম, হুম। আমি বললাম যে আমি তো জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম দাদি। এই ঘটনা আমি দেখতেছিলাম যে আমার স্বপ্নের ভিতরে এরকম হচ্ছে, আমার একটা মেয়ে দেখি আমি স্বপ্নে, প্রায়ই দেখি, তো আজকে এরকম হচ্ছিল। তো হুম। বললো যে তুই মিথ্যা কথা বলতেছিস এত রাত্রে, তোর মানে লজ্জা করে না, মানে আর কি আমার সম্পর্ক তাদের সাথে, তার কারণে তারা বললো। তো সে আমাকে নিয়ে বললো যে চল তোর বাসায় দিয়ে আসি, দেখি তুই কি করিস। ওনারা যখন আমার বাসার সামনে আসে রাসেল ভাই, তখন আমাদের বাসায় ঢোকা এবং বেরোনোর জন্য ছাদের সিঁড়ির দরজা সহ মোট 5টি গেট আছে আমাদের বাসাতে ঢোকার জন্য। মেন গেট, তারপরে আরেকটা গেট, তারপরে আমার রুমে যাওয়ার আগে আরেকটা আপনার গেট,
ছাদের গেট, এবং বাম পাশে আমাদের বাড়ির বাম পাশে আপনার হচ্ছে ফাঁকা জায়গা আছে, তো সেখানে ঢোকার জন্য একটা গেট। তো এই 5টা গেট ভিতর থেকে লক, আমি বাইরে। এটা বুঝলাম কিভাবে, যখন এসে ওই দাদি মানে মেন গেটটাতে কড়া নাড়লো, তখন ভিতর থেকে দাদারা কিছুক্ষণ পর উঠে আসলো, এবং উঠে এসে তখনই তারা সবকিছু দেখলো যে কি কি আছে না আছে। সব 5টি দরজায় বন্ধ ছিল এবং আমি বাইরে ছিলাম। ইভেন আমার রুমের দরজাও লক ছিল, পরে আমার রুমের লক ভেঙে আমাকে ঢোকানো হয়েছে। মোটামুটি এটাই তো আপনার ঘটনা ছিল। মোটামুটি এই। এবং আপনি এখন যেটা বলছিলেন একটু আগেও, যে এখনো পর্যন্ত আপনি যখন কোনো আয়নার পাশ দিয়ে যান তখন আপনি বুঝতে পারেন যে আয়নার ভেতরে আপনার ছবি নাই, অন্য কারো ছবি। হ্যাঁ, কখনো কি মনে হয়েছে যে এই অন্য কারো ছবি বা অন্য কারো যে ছায়া, এই ছায়াটার সাথে আপনি পরিচিত বা এটা আপনার চেনা কেউ এরকম? জি রাসেল ভাই, এখন আমার দাদা যিনি আমাকে এই বিষয় থেকে আর কি রক্ষা করেছিলেন, উনি সবাইকে হেল্প করতেন। তো উনি মারা যাওয়ার আগে, উনি মারা গেছে 2013 সালে। উনি মারা যাওয়ার আগে আগ পর্যন্ত আমি খুব সুস্থ ছিলাম, এবং এই যে মেয়েটার যে আমি বলি আত্মা বা পরি আমরা যদি বলি, তো এটা হচ্ছে আপনার এমনটা ছিল যে আমাদের বাসার একেবারে বাম হাতে মানে দক্ষিণ পাশে হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সাহাবীর মাটি দেওয়া আছে মানে ফ্যামিলি সহ। এবং আমরা যখন বাসা করছি তো ওইখানকার জায়গাটুকু ফাঁকা রেখে করছি, যতটুকু এখানে একটা ঈদগাহ ছিল। তো ওই ফ্যামিলির কোন একটা মেয়ে হচ্ছে আমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছিল বলে আমার দাদা বলে গেছিলেন, এবং তিনি মারা যাওয়ার আগে আমার শরীর বন্ধ করে দিয়ে গেছিলেন এবং ঘর বন্ধ করে দিয়ে গেছিলেন। ততদিন কোনো প্রবলেম হয়নি। তিনি মারা যাওয়ার পর থেকে এখন আমি যে প্রবলেমগুলো ফেস করি, আমার মানে কোনো শরীরে কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি কোনো আয়নার পাশ দিয়ে যদি যাই, আমি যদি আয়নার দিকে না তাকাই, তো আমি তখন দেখি এইখানে অপরিচিত কেউ আমার। এটা আপনি সবসময় অনুভব করেন? আবার আমি যখন তাকাবো তখন আমি আবার কাউকেই দেখবো কাউকে দেখবেন না, না, আপনি আমাকেই নিজেকে দেখবো, আমাকেই কিন্তু দেখবো। আপনি অনুভব করতে অনুভব পারেন। করি। এবং আমি বারবার করে বলছিলাম যে সেটা কিভাবে সম্ভব। আপনি বলছিলেন তখন যে ঠিক যতটুকু বোঝা যায়, মানে আয়নার দিকে না তাকিয়েও যতটুকু দেখা যায় আয়না, যে ওইখানে আমি হ্যাঁ ততটুকু, আর ততটুকুতে আপনি বুঝতে পারেন যে বুঝতে পারি যে আপনি না, এটা অন্য কেউ। এবং যখনই তাকান সেই মুহূর্তে সেটা ভ্যানিশ হয়ে গিয়ে সেখানে আপনি। খুবই ইন্টারেস্টিং স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাবো সেকেন্ড ঘটনায়। আমাদের সেকেন্ড অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম। তো রাসেল ভাই এখন যে ঘটনাটা শেয়ার করবো, সেই ঘটনাটা একটু ব্যতিক্রম এই জন্যই বলতেছি যে এই ফ্যামিলিটা পুরাটাই তারা এখন আসছেন, এমনকি তাদের সবাই বর্তমানে জীবিত, এবং কি ঘটনাটা মানে গুরুত্ব বহন করে বুঝাই আমি তাদের ফ্যামিলি কারো নাম বলতে চাচ্ছি না। আমি ঘটনাটা বলতেছি কোথায় এবং কি কোন এলাকা সেটা বলে দিচ্ছি, তাতেই এতটুকু হয়ে যাবে। আমি টাঙ্গাইলের জেলার শহরে গরাসিন এরিয়ার ঘটনা। জি, আমরা ঘটনা শুনি। তো ঘটনাটা হচ্ছে এমন যে একটা ফ্যামিলির মানে 3টা ব্যক্তির উপর অলরেডি জিন পজেস্ট করে যাচ্ছে। তো এক পর্যায়ে তো ওই বাড়ির যে আছে মানে গৃহকর্ত্রী মহিলা, উনি তার স্বপ্নে দেখলেন যে ওই বাড়িতে গুপ্তধন আছে, একাধিক গুপ্তধন আছে। তো রাসেল ভাই গুপ্তধন থাকাকালীন স্বপ্ন পাওয়ার পরে ওই মহিলা গুপ্তধনের একটা নেশায় পড়ে যায় যে গুপ্তধনটা তাকে পেতেই হবে। তো সে হিসাবে সে ওই স্বপ্নে দেখে, এমনকি দেখার ইচ্ছা করে প্রতিদিন গুপ্তধনের একটা আকাঙ্ক্ষা নিয়ে সে রাত্রে ঘুমোতে যায়। তো পরের দিনও সে স্বপ্ন দেখে যে গুপ্তধন তাকে দেখানো হচ্ছে। তার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মায় যে স্বপ্ন শুধু এটা স্বপ্ন না, কারণ আমি একাধিকবার দেখতেছি, আমাকে দেখানো হচ্ছে, তো আমি আমার আকাঙ্ক্ষাকে আরো শক্তিশালী করি। তো সে এইভাবে যেতে যেতে স্বপ্নটাকে তাকে গুপ্তধন দেখানো হচ্ছে, এমনকি বলা হচ্ছে তোমাকে এটা দেওয়া হবে। তো এক পর্যায়ে স্বপ্নে বলা হয় যে তোমাকে গুপ্তধন পেতে হলে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। কন্ডিশনটা কি? যে তোমার যে কোনো একটা সন্তানকে আমাদের দিতে হবে, আমরা তাকে নিয়ে নেব, বিনিময়ে তুমি গুপ্তধন পাবা। তো এই স্বপ্নের কথা এই মহিলা আর কারো কাছে শেয়ার না করে ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করে। তো একটা পর্যায়ে এরকম মানে যুগাযুগের এক পর্যায়ে তো তারা হাজবেন্ড ওয়াইফ ডিসিশন নেয় যে তারা গুপ্তধনটাকে কালেকশন করবে। তো সেই সিদ্ধান্তের উপর বেসিস করে ওই তারা তাদের ছেলেটাকে
মানে জিনদেরকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সো এই পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরে তারা গুপ্তধনটা পেয়ে যাওয়ার পরে তাদের পরিবারের চরম উন্নতি, একাধিক দিক থেকে ব্যবসা, একাধিক থেকে অর্থ প্রাপ্তি এবং কি অর্থ সমৃদ্ধি যাকে বলে, যেটা সমাজে মানে সবার চোখে পড়ার মতো একটা অবস্থায় তারা চলে যায়। আচ্ছা, কিন্তু ইন দ্য মিন টাইম হঠাৎ করে তার বড় ছেলে, নামটা বলছি না, তো তার বড় ছেলে একদিন হারিয়ে যায়। সমাজে মানে গ্রামে সবাই জানে যে ছেলেটা হারিয়ে গেছে, এমনকি তার বাবা মা এটাই প্রচার করে যে না, আমাদের সন্তানটা হারিয়ে গেছে। কিন্তু তারা জানে যে তাদের সন্তানটাকে তাদেরকে যারা গুপ্তধন দিচ্ছে তারা নিয়ে গেছে, কিন্তু এটা তারা সমাজে সবার কাছে গোপন রাখে। এই তো এইভাবে চলতে থাকে। কিন্তু একটা পর্যায়ে যায় তাদের ব্যবসা যখন খুব বারবারন্ত হয়ে যায়, তাদের পাশের যে শরিক মানে তাদের বংশের অন্য শরিকরা এই অনুসন্ধান শুরু করে, কারণ তারা জানে যে তাদের পরিবারের মধ্যে গুপ্তধন আছে। এই কথাটা সবাই জানে, কারণ তাদের দাদা জিনের করতো, জিনের সাধন করতো এবং কি জিন বশ করছিল। এই জিন বশ করে সে কিছু গুপ্তধন তাদের ফ্যামিলিতে তাদের সীমানায় এনে মানে সংরক্ষিত করছিল। এই অবস্থায় এই কথাটা যখন তাদের আগে জানা ছিল, আর এই বিষয়টা এত সমৃদ্ধি কারণে তারা এই বিষয়টা জানার চেষ্টা করে। এখন কোনো না কোনো ভাবে তারা জেনে যায় যে তাদের বড় ভাই মানে বড় কাজিন এই গুপ্তধনটা পেয়ে গেছে, আর বিনিময়ে তার সন্তানকে তারা মানে ট্রান্সফার করছে। তো এই পর্যায়ে তাদের শরিকরাও এই গুপ্তধন পাওয়ার জন্য যা করা দরকার সেরকম ভাবে চেষ্টা শুরু করে দেয়। একটা পর্যায়ে তারাও অনেকটা এগিয়ে যায়, কিন্তু এই কথাটা যখন ফ্লাশ হয়ে যায়, তখন ওই ফ্যামিলির সবচেয়ে মানে 3 ছেলে, বড় ছেলে তো তারা জিনটা নিয়ে গেছে, ছোট ছেলেকে উন্মাদ হয়ে যায়। তো উন্মাদ হয়ে যাওয়ার পর থেকে ওই ফ্যামিলির যত উন্নতি ছিল সব আস্তে আস্তে মাইনাসের দিকে যাইতে থাকে, তাদের সকল সম্পত্তি আস্তে আস্তে তারা লস করতে থাকে। আর ছেলেটার উন্মাদনা এতটা পর্যায়ে পৌঁছবে যে সে শরীরে কোনো কাপড় চোপড় রাখতে চায় না। তো এই ছেলের ট্রিটমেন্টের জন্য সে আমাদের টাঙ্গাইলে নাম করে এক বুজুর্গের কাছে যায়। তো বুজুর্গের কাছে যাওয়ার পরে সে বুজুর্গ যখন বিষয়টাকে অনুসন্ধান করে দেখে, তখন সে দেখে যে এই জিনরা যেহেতু ওই গুপ্তধনের বিষয়টা ফ্লাশ হয়ে গেছে, সেহেতু তারা এর মানে বদলা স্বরূপ এই ফ্যামিলিটাকে অ্যাটাক করছে। তো সে বুজুর্গ জিনদের সাথে যোগাযোগের এক পর্যায়ে জিনরা বলে যে আমাদেরকে যে বাধ্য করছিল ওদের দাদা, উনি আমাদেরকে যে পরিমাণ অত্যাচার করে আমাদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে, আমরা তাকে কিছু বলতে পারি নাই, সে তো আল্লাহর কাছে চলে গেছে, এখন আমরা তার শোধ নেব। এই শোধের জন্য তার বড় ছেলেকে আমরা নিয়ে নিচ্ছি, এই ছোট ছেলেকে তো উন্মাদ করবোই, এই পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেব। তো এই অবস্থায় এমন একটা অবস্থা হয়ে যায়। তো তখন ওই ফ্যামিলির মহিলা এবং যে যারা গুপ্তধন পাইছিল তারা বললো যে আমাদের আর কিছু প্রয়োজন না, আপনি আমাদের ছেলেটাকে সুস্থ করে দেন। বুজুর্গের কাছে বললো, তখন বুজুর্গ বললো যে হ্যাঁ আমি সুস্থ করে দেবো, আর তোমরা এই সিস্টেমটা ফলো করো। তো ওই দিন রাত্রে থেকে ওই মহিলা আবার স্বপ্ন দেখে গুপ্তধন। তখন সে বলতেছে যে তুমি ওই লোকের কাছে আর যাবা না, তোমরা এই গুপ্তধন আবার পাবা, তোমার সন্তান সুস্থ হয়ে যাবে। সেই মহিলা আবার গুপ্তধনের নেশার পরে সে আবার গুপ্তধন পাওয়ার অতীতে যে আমল করছে সে আমল কন্টিনিউয়াস করতে থাকে। এর এক পর্যায়ে যে সে যখন গুপ্তধন পাবে ওই সময় একটা কুকুর তার টিনের ঘরের মাটির মেঝেতে একটা গর্ত করে সেই কুকুরটা ওইখানে মানে বাসা করে, এবং কি মাগরিবের আজানের সময় সে কুকুরটা এত মানে চিৎকার শুরু করে, মাটির গর্তে নিজেকে লুকিয়ে ফেলে। এই একটা অবস্থা হওয়ার পরে তার মেজর ছেলের প্যারালাইসিস হয়েছে, মানে সে কথা বলতে পারে, মানে বুকের উপর পর্যন্ত তার ওকে আছে, কিন্তু বুক থেকে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি। তারপরে তো এই অবস্থাতে সে আবার তার বুজুর্গের কাছে যায়। তখন বুজুর্গ বলতেছে আমি তো বলছি যে তোমাকে কন্ডিশন দিচ্ছে যে আমরা
ওদেরকে ভালো করে দেব, ওরা আমাদের ডিস্টার্ব করবে না। কেন তোমরা আবার নতুন করে গুপ্তধনের প্রাপ্তির লোভ করতেছো, চেষ্টা করতেছো? তখন তো ওরা অবাক যে এই কথা তো আমরা বুজুর্গকে বলি নাই, তাহলে জানলো কিভাবে? তখন বুজুর্গ বলছে ওদের সাথে আমার কথা হয়েছে, তোমরা যদি গুপ্তধনের এই লোভটা না ছাড়ো তাহলে এরা আবার তোমাদেরকে ক্ষতি করবে। তখন তারা বুজুর্গকে বললো যে আপনি যেভাবে পারেন এটার একটা সমাধান দেন। তখন বুজুর্গ বললো যে ঠিক আছে, এই গুপ্তধনের ব্যাপারে তোমাদের কি মানে তোমরা তোমাদের উপর যে টর্চার করা হয়েছে টর্চারে তোমরা কি মানে সমাধান কি দেবে? তখন জিনের তরফ থেকে বলা হয় যে আমরা আমাদের উপর যে টর্চার করছে তার আমরা ফল নিব, কিন্তু আমরা গুপ্তধনের ব্যাপারে কিছু দেব না। তখন তারা বলতেছে যে ঠিক আছে, তাহলে আমরা মেনে নেব। এখন আপনি এক কাজ করেন যে এই যে ছোট ছেলে যে উন্মাদ হয়েছে একে আপনি ট্রিটমেন্ট করবেন না। তখন বুজুর্গ বলল যে আমি ট্রিটমেন্ট করব না, তোমাদের কথা দিলাম, কিন্তু তোমরা যে বড় ছেলেটাকে নিয়ে গেছো তাকে তোমাদের রিটার্ন দিতে হবে। তখন তারা বলে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না বড় ছেলেকে দেওয়া। তো এই অবস্থায় সে বড় ছেলেকে সম্বন্ধে তখন বুজুর্গ বলতেছে যেহেতু তোমরা বড় ছেলেকে রিটার্ন দিতে পারবে না তাহলে তোমাদের পানিশমেন্টে কোনো তোমরা দায় দায়িত্ব আমরা নিব না। তখন তারা একটা মিউচুয়ালে আসে যে তাহলে তা আমরা গুপ্তধন দিব না। এই অবস্থায় তারা বলে যে ঠিক আছে, ওকে, আমরা বড় ছেলেকে নিছে, আমরা আমাদের প্রায়শ্চিত্ত পেয়ে গেছি, তাহলে এরা যেন আর কখনো গুপ্তধনের কোনো ইচ্ছা বা চাহিদা না করে। এটাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় লিসেনার, স্বাগতম প্রত্যাফান ইউটিউব চ্যানেলে। এখন আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আর ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে আমাকে সুযোগ করে যাওয়ার জন্য নতুন একটি গল্প বলার। আপনারা ওদের আগ্রহে বসেছিলেন কখন আমাদের পছন্দের এই এপিসোড শুরু হবে। তো আমি শুরু করছি আমাদের প্রথম গল্পটি। আশা করছি আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। এই গল্পটি ঠিক আমার সাথেই ঘটে গিয়েছে। আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপহার বর্ণনা দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। রূপায়ণ নগর গ্রামটা এমনিতেই বেশ শান্ত, যেখানে উঁচু উঁচু তাল গাছ, পুকুরের ধারে ঘন জঙ্গল, সবকিছুতেই কেমন যেন একটা প্রাচীন চাপা থমথমে ভাব। কিন্তু এই রূপনগরের বুক চিরে দাঁড়িয়ে আছে বিশাল এক জমিদার বাড়ি, যার নাম রায়ভিলা। বাইরে থেকে দেখলে স্থপত্যের নির্দেশনা মনে হলো গ্রামের সন্ধ্যার পর ও বাড়ির ত্রিসীমানায়ও ঘেঁষে না। কারণ হলো বাড়ির প্রতিটি ইটে মিশে আছে ভয়ঙ্কর রকমের অভিশাপ। প্রায় 150 বছর আগের কথা। এই বাড়ির শেষ জমিদার রুদ্রপ্রকাশ রায় ছিলেন একজন অত্যাচারী এবং খারাপ লোক। তার কুকীর্তির শিকার হয়ে গ্রামের এক নির্দোষ মেয়ে, নাম তার কমলা, জমিদার বাড়ির কুয়ায় লাফ দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে সে অভিশাপ দেয় এই বাড়ির প্রতিটি সুখ, প্রতিটি হাসি আমার মতো করেই ডুবে যাবে, আর যে আসবে সে দেখবে শুধু নিঃশব্দের আশা ছায়া। কমলার মৃত্যুর পর থেকেই শুরু হয় এই বিভীষিকাময়। জমিদার রুদ্রপ্রতাপ রায় নিজের শয়ন কক্ষে রহস্যজনকভাবে মারা যায়। তার মুখে ছিল এক চরম আতঙ্কের ছাপ, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে গলা টিপে মেরে ফেলেছে। এরপর একে একে বাড়ির সকলেই অসুস্থ আর অস্বাভাবিক ঘটনার শিকার হতে থাকে। ভয়ে আর আতঙ্কে শেষ পর্যন্ত রায় বংশের উত্তরসূরিরা বাড়িটি তালা দিয়ে গ্রাম ছেড়ে চলে যায় অন্যত্র। এরপর কেটে গেছে প্রায় বহু বছর। বাড়িটা এখন পরিণত হয়েছে একটা ভুতুড়ে ধ্বংসস্তূপে।
ঠিক এতটুকুই নয় রাসেল ভাই, আরো বিস্তারিত আছে গল্পটির। আমি আশা করছি যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তারপর আমাদের গল্প শিফট হয় ডিজিটাল যুগে। 2023 সালের শীতকালে একদল তরুণ গবেষক যারা প্রাচীন স্থাপত্য এবং লোককথা নিয়ে কাজ করে, তাদের গবেষণায় থেকে একবার তাদের মাথায় আসে এই রায় ভিলা নিয়ে আগ্রহ ওঠে। দলের প্রধান ছিল অর্ণব, যে যুক্তিতে বিশ্বাসী, আর তার সঙ্গে ছিল ছাইমা, যে লোককথা এবং অতি প্রাকৃতিক বিষয়ে উৎসাহী। তারা পুলিশের বিশেষ অনুমতি নিয়ে এক পূর্ণিমার রাতে বাড়িটিতে প্রবেশ করলো। চারদিকে আবছা চাঁদের আলো আর গাছপালা বিভৎস ছায়া। ভিতরে ঢোকার পর প্রথম যে জিনিসটি তাদের চোখে পড়ল তা হলো ঘরগুলোর মধ্যকার হিম শীতলতা, যা বাহিরের তাপমাত্রা থেকে অনেক কম ছিল। প্রথম রাতে তারা সবকিছু ঠিকঠাক করছিল নিজেদের থাকার জন্য, বা এই এক্সপেরিয়েন্স করতে তাদের যতদিন সময় লাগে ততদিন তারা এই মনের মধ্যে থাকবে। তাই প্রথম দিনে কিন্তু তাদের তেমন কোনো সমস্যা হয়নি, শুধু অদ্ভুত এক পেঁচা গন্ধ আর দূরে শিয়াল ডাক ছাড়া অন্য কোনো সমস্যাই তারা ভোগাননি। অর্ণব কিছুটা স্বস্তি পেলেও সাইমার মন বলছিল আসল খেলা শুরু তো হয়নি, এখনো ফুল খেলা এখনো বাকি আছে। দ্বিতীয় রাতে তারা জমিদার রুদ্রপ্রকাশ রায়ের শয়ন কক্ষটিতে প্রবেশ করে। ঘরটি তখন প্রায় অপরিবর্তিত আছে। বিশাল একটা বিছানা, তার পাশে একটা ড্রয়িং টেবিল, আর দেওয়ালে ঝোলানো রুদ্রপ্রকাশের একটা পুরনো ছবি। হঠাৎ সাইমা খেয়াল করলো দেয়ালের ছবিটা চোখ যেন তাদের অনুসরণ করছে। অর্ণব তাকে বোঝানোর চেষ্টা করে আলোর খেলার জন্য এমন মনে হচ্ছে সাইমা, কিন্তু ঠিক তখনই ড্রেসিং টেবিলের উপর রাখা একটা রক্তের দাগ দেখতে পায় তারা, যা কিছু সময় আগেও সেখানে ছিল না, এবং সেই দাগটা ধীরে ধীরে বাড়িয়ে উঠছে, যেন কেউ রক্ত দিয়ে কিছু লিখছে। তারপর শুরু হয় আসল আতঙ্ক। কি তারা শুনতে পায় বহু বছর আগে নিচতলা থেকে কেউ যেন জলছলে ওঠার চেষ্টা করেছে, যেমনটা কেউ গভীর রাতে কুয়া থেকে জল তুললে হয়। শব্দ যত কাছাকাছি আসছে তত পরিষ্কার হয় যে এটা জাল নয়, এটা অন্য কেউ আশ্রে পড়ছে। অন্য সাইমা দ্রুত সিঁড়িটির দিকে ছুটে যায়। সিঁড়ির মাঝখানে এসে তারা স্থির হয়ে যায় যে নিচতলা হলরুমের চাঁদের আবছা আলোয় তারা দেখতে পায় এই এক নারীর স্যাঁতস্যাঁতে সাদা শাড়ি পরা একটি অবয়বটি একটি অত্যন্ত ধীর গতিতে মাটিতে গড়িয়ে গড়িয়ে কুয়াতলার দিকে থেকে তাদের দিকে এগিয়ে আসছে। তার চুলগুলো ভেজা, লম্বা এবং মুখটা নিচু, তার নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে থাকে। তখন ছায়াটি তাদের থেকে মাত্র কয়েক ফিট দূরে। তখন একটা বিকট নয়ন চাপা কান্নার শব্দে গোটা বাড়ি কেঁপে ওঠে। এই সময় সাইমা লক্ষ্য করবে সেই চাপার পা নেই, সেটা কেবলই ভাসছে। আর যখন সে অবয়টি মাথায় তেল দিল, তখন তারা যা দেখে তাতে তাদের হৃৎপিণ্ড থেমে যায়। দর্শক, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত করে জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে।